একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আছেন প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষক জনাব মোবারক হোসেন এবং আছেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবির সাবেক সভাপতি জনাব শাহেদ সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলাপে যাব তার আগে একটা প্রতিবেদন আপনাকে দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যের মুখোমুখি আমরা হচ্ছি এবং কী ধরনের ফ্যাক্ট চেকগুলো আসলে করা গেছে। দর্শক, মধ্যরাতে ফেসবুকে খবর ছড়ালো ওবায়দুল কাদের নাকি মারা গেছেন। মরদেহ শুক্রবার দেশে আসছে এবং নোয়াখালীতে হবে জানাজা। ঠিক একই সময়ে এই খবরটাও ছড়িয়েছে যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি গ্রেপ্তার হয়েছে এবং তাকেও দেশে আনা হচ্ছে। কমেন্ট সেকশনে যখন ঝড় উঠলো তখন জানা গেল দুটো খবরই অপতথ্য, দুটো খবরই গুজব। এই রেশ কাটতে না কাটতে অপতথ্যের শিকার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি দৈনিক ইত্তেফাকের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি বলেছেন বিএনপি সরকারে এলে ওয়ার্ড ভিত্তিক সকলকে গ্রেনেড মারার প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক ইত্তেফাকও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল কারসাজি করেই ফটোকার্ডটি নকল করে ছড়ানো হয়েছে। ওদিকে মধ্যরাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মারা গেছেন। আগামী শুক্রবার অর্থাৎ 23 মে তার মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটিও অপতথ্য। মূলত 2019 সালে ওবায়দুল কাদেরের আইসিইউতে থাকা ছবিকে ব্যবহার করেই এই দাবিতেই গুজবটা ছড়ানো হয়েছে। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়ল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই দাবিতে প্রথম আলো এবং ভারতের গণমাধ্যম আনন্দবাজারের ফেসবুক পেজের কথিত পোস্টের স্ক্রিনশটও ভাইরাল হলো। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও অপতথ্য। এমন দাবিতে প্রথম আলো এবং আনন্দবাজার কোনো সংবাদ প্রচার করেনি। মূলত এসব গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে পূর্বে প্রকাশিত পোস্টের স্ক্রিনশটগুলোকে এক করে ডিজিটাল কারসাজি করেই এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বলেছেন প্রতিকূল পরিবেশে নির্বাচন দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ডাক্তার শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এই শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় নাটোরের পুলিশ সুপার নাকি বলেছেন জুলাই আন্দোলনে নিহত আবু সাইদ ছিল একজন নেশাখোর, সে নেশায় বুঁদ হয়েছিল। তবে এটি যে গুজব সেটাও নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন শহীদ আবু সাইদকে নেশাখোর বলে অভিহিত করেননি এবং সমন্বয়করাই তাকে হত্যা করেছে এমন মন্তব্য করেননি। মূলত গেল বছরের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে তিনি আবু সাইদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে দেয়া যে বক্তব্য, তার ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর। মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া গেল যে কী ধরনের অভিযোগ এবং একই ধরনের রিউমারগুলো ছড়াচ্ছে, যেগুলো ফ্যাক্ট চেকগুলো করা হচ্ছে এবং এত বেশি অপতথ্য গেল 24 ঘন্টায় ছড়িয়েছে যেগুলোর সবকটি ফ্যাক্ট চেক দেখাতে গেলে হয়তো আয়োজনের পুরো সময়টাই লেগে যেত। আগেই জানিয়েছে আমাদের সঙ্গে অতিথিরা আছেন, আমরা সরাসরি আলাপে যেতে চাই। জনাব শাহেদ সিদ্দিকী, আমরা আসলে প্রতিবেদনটা দেখছিলাম এবং একটা ধারণা পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গড়ে উঠেছে এখন এই অপতথ্য ছড়ানোর জন্য। সাধারণ মানুষের একটা সরল জিজ্ঞাসা হচ্ছে আমরা কিভাবে এগুলো বন্ধ করতে পারি? আপনার অভিজ্ঞতা থেকে কোনো পথ কি খোলা আছে?
ধন্যবাদ আপনাকে। যে খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, আসলে গুরুত্বপূর্ণের চেয়েও বেশি বলবো একটা সাবজেক্ট আপনি তুলে আনার জন্য। জি। যে জিনিসটা বলছিলেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই জিনিসটা আসলে সবার জন্য একটা বড় কনসার্ন। বিশেষ করে গত 1-2 বছরে আমি বলবো যে খুবই বেড়েছে, যার কারণে পুরো জাতি এবং সবাই অনেকটা বিভ্রান্ত। এই কারণে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আপনি জানেন বাংলাদেশ হচ্ছে ফেসবুকের যে ইউজার আছে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে অন্যতম 5.5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, যেটা পৃথিবীর অনেক এলাকায় বা অনেক দেশে জনসংখ্যাও নেই। সুতরাং 5ই আগস্টের পর বিশেষ করে যে একটা টার্মোইল গেছে, আন্দোলন গেছে, গণ আন্দোলনে, আন্দোলনের পর বিভিন্ন ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন খুবই ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, যেটা সবার জন্য খুব উদ্বেগের বিষয়। যে বিষয়টা আপনাকে বলছি, যে ওবায়দুল কাদেরের বিষয়টা বলছেন, এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগেই একটু করে দেখলাম যে এই মুহূর্তে একটা গুজব চলছে যে ডক্টর ইউনূস পদত্যাগ ইস্তফা দিয়েছেন, একটা ছবি এবং হেডলাইন দিয়েছেন, যেটা আসলে 2011 সালের মে মাসে উনি গ্রামীণ ব্যাংক থেকে ইস্তফা দিয়েছিলেন। তো সেই হেডলাইনটাই এখন চারিদিকে চলমান। আসলে যারাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখেন, তাদেরকে আসলে এটাই বলতে হয় যে এটার উপর, সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর না করে এটা করবেই, একটা স্বার্থান্বেষী মহল এটা করতে যাবেই। আর আপনি যেটা বলছেন যে শুধু সোশ্যাল মিডিয়া না, ইদানিং কিছু দেখছি যে নিউজ পোর্টাল, ভুয়া নিউজ পোর্টাল খুলে ভুয়া কিছু নিউজ দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদেরকে আলটিমেটলি রিয়েল যে জার্নালিজম, এই জার্নালিজমের উপরেই নির্ভর করতে হবে, কারণ ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন আমাদের দরকার। যদি তথ্য, আপনি সঠিক তথ্য জানতে চান, তাহলে আপনাকে মূল যে সাংবাদিকতার ধারা, সেই ধারার উপর নির্ভরশীল হতে হবে। এখানে কয়েকটা বিষয় আসলে দেখতে হবে, যে আসলে যে এই ইনফরমেশন যে মূল আছে, মূল মিডিয়া আছে, তারা এটা ডিসক্লোজ করেছে কিনা। এই কারণে বলবো, কারণ যে কোনো যে মিডিয়া হাউসগুলি আছে, তাদের একটা প্রফেশনাল একটা সিস্টেম আছে। যেমন ধরেন একটা ইনফরমেশন যখন আসলো, রিপোর্টাররা বা কোনোভাবে যখন একটা আসলো একটা হাউসে, সে কিন্তু তখনই অনিয়ার বা প্রকাশ করে না, সে তার গেট কিপারের মাধ্যমে ডাবল চেক করে, বিশেষ করে সেন্সিটিভ ইনফরমেশনগুলি চেক করার পর ডিসকাস করে, তারপরে এটা অনিয়ার বা প্রিন্ট করে। সুতরাং এটার একটা দায়িত্বশীলতা আছে, এটাই হচ্ছে জার্নালিজম। এবং এক্ষেত্রে আপনার বক্তব্যটা খুব স্পষ্ট যে মূলধারার গণমাধ্যমের খবরগুলোর উপর নির্ধারণ করতে হবে, নির্ভর করতে হবে, কারণ তারা আসলে ফ্যাক্ট চেক করেই সে খবরটা প্রকাশ করে। কিন্তু মুশকিল হচ্ছে ইদানিং আমাদের এই মূলধারার গণমাধ্যমের ফটোকার্ডগুলোকেও ক্লোন করা হচ্ছে। সেটা নিয়ে আপনার কাছে ফিরবো, এবং হ্যাঁ, ওইটা নিয়ে একটু পরে আপনার কাছে আসবো, তখন একটা সমাধান নিব। হ্যাঁ, আমি এই ফাঁকে একটু জনাব মোবারক হোসেন আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, ইউটিউব, এই জাতীয় প্ল্যাটফর্মে নিজস্ব একটা ফ্যাক্ট চেকিং অপশন রয়েছে, একটা মডিউল রয়েছে। এগুলো থাকার পরও কেন আসলে এগুলো থেকে অপতথ্যগুলো ছড়ায়? মানে এগুলো কি কোনো কাজে আসছে না? আচ্ছা, তো যেই ফেসবুক অথবা অন্যান্য কিছু এআই টুলস আছে, যেগুলা যেই নিউজটা বেশি ছড়াচ্ছে, এগুলোর মধ্যে কিছু অ্যালগোরিদম সেট করে দেওয়া হয়, যাতে করে এটা অনেক স্লোলি মানুষের কাছে পৌঁছায়। ইভেন হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু আপনাকে এখন কিছু নোটিফিকেশন দিবে যে এই মেসেজটা অতি অল্প সময়ের জন্য অনেক বেশি মানুষ ছড়াচ্ছে। সো এই নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনি কিন্তু একটা মেসেজ পেলেন যে আসলে এই মেসেজটা ডিসইনফরমেশন হতেও পারে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা প্রয়োজন, ধরেন আপনি কেউ ডিসইনফরমেশন ছড়াতে 2017 সালে নেটস ডিজি নামে কিন্তু একটা আইন করা হয়েছে, এবং সিঙ্গাপুরে যেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম অনলাইন ফলসহুড অ্যান্ড ম্যানিপুলেশন অ্যাক্ট, যেটা 2019 সালে করা হয়েছে, এবং যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দ্য কোড অফ প্র্যাকটিস অফ ডিসইনফরমেশন 2022। তো এই ধরনের যে অ্যাক্টগুলি আছে, একজন ডিসইনফরমেশন অথবা মিস ইনফরমেশন ছড়ালো, কিন্তু আপনি কিন্তু আমাদের বর্তমানে যে প্রচলিত আইন আছে, এটা দিয়ে কিন্তু তাকে কোনো প্রকার কোনো কিছুর আওতায় আনতে পারছেন না। তো আমাদের যেটা মনে হয় যে এই ধরনের আইনগুলো কিন্তু উন্নত বিশ্বে অলরেডি চলমান, যেটা জার্মানি 2017 সালে শুরু করেছে। তো এই ধরনের আইনগুলি আসলে আমাদের দেশের জন্য প্রয়োগ করার সময় হয়েছে বলে আমি মনে করি, এবং যারা আইন প্রণেতা রয়েছেন এবং অন্যান্য যারা এটা সংশ্লিষ্ট আছেন, তারা এই বিষয়ে আমার মনে হয় যে মনোযোগ দেওয়াটা প্রয়োজন হয়ে উঠেছে। আদারওয়াইজ কিন্তু আমরা এইগুলোকে আইন দিয়ে আমরা তাদেরকে, একজন ছড়াচ্ছে, আপনি তাকে কি বলবেন, কোন আইনে তাকে প্রতিকার করবেন? এই ধরনের আইন কি আমাদের দেশে কোনো এক্সিস্ট করে? এবং আপনি দেখবেন যে অনেকগুলি ইয়ার জন্য কিন্তু ফ্যাক্ট চেক আছে, যেমন এপির আছে,
যেমন একটা পার্শ্ববর্তী দেশের জন্য বুম লাইভ আছে, ঠিক আছে, এবং আমেরিকাতে যেটা আছে পলিটিফ্যাক্ট আছে। তো এই ধরনের বাংলাদেশের হিউমার স্ক্যানার আছে। আসলে এইগুলোতে তো আসলে আপনি প্রোটেকশনটা করতে পারছেন না, প্রোটেকশন করলেন, তাকে ধরলেন, ব্লক করলেন, তো ব্লক করার পরে কিন্তু এটা আসলে আপনি আইনগত কোনো ব্যবস্থা আপনি নিতে পারবেন না। তো এই ধরনের ব্যাপারগুলি আমার মনে হয় যে এটা দেওয়াটা দরকার, এবং এই ধরনের আইনগুলো নিয়ে আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তারা আশা করি বিটিআরসি আছেন কিংবা অন্যান্য যারা নীতি নির্ধারক রয়েছেন তারা এই ব্যাপারে কোনো আইন অথবা কোনো পলিসি আমি মনে করি আমাদের দেশে এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এবং উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের প্রচলন আছে, যেটা আমাদের দেশে এখনো প্রচলন হয়ে উঠে নাই, ঠিক আছে। আর আরও কিছু বিষয় আছে, যেমন একটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা কিন্তু প্রথমে অনেক প্রযুক্তি আছে ফ্রি পেলাম, ফ্রি পাওয়ার সাথে সাথেই আমরা এটা ব্যবহার করা শুরু করি, এবং এই প্রযুক্তিবিদরা বড় বড় কোম্পানিগুলি ওদের যে বিজনেস প্ল্যান থাকে একটা দেশ দখল করার, একদম একটা জনাব বাজার বাবর দখল হোসেন, করা। আমি আপনার কাছে ঠিক দ্বিতীয়বার যখন আসবো তখন এইটাই হাতে রেখেছিলাম যে আসলে অপতথ্যের পাশাপাশি টেক জায়ান্ট আমাদের তথ্য নিয়ে নিচ্ছে, এমন একটা অভিযোগ আমরা করছি। আসলেই তারা তথ্য নিচ্ছে না আমরাই উইলিংলি তাদের হাতে তুলে দিচ্ছি অজ্ঞতার কারণে, সেটাও একটু জানার চেষ্টা করবো। এবং ছোট্ট একটা বিরতির পর এসে জনাব শাহেদ সিদ্দিকী আপনার কাছে জানার চেষ্টা করবো এই গণমাধ্যমের নকল ফটোকার্ডের বিরুদ্ধে আসলে কি করা যায় সেটা নিয়ে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, চলছে ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের। রাকিব হাসান আপনার সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। জনাব শাহেদ সিদ্দিকী, এ পর্যায়ে যেহেতু একেবারে খুব টান সময়, এই সময়ের মাঝখানে একটা সলিউশন আপনার কাছে জানতে চাই। আমি নিশ্চিত আপনি নিজেও এটা সাফার করছেন, গণমাধ্যমের প্রত্যেকটা হাউজেরই এখন কম বেশি জনপ্রিয় যারা, তাদের ফটোকার্ডগুলো বের হচ্ছে এবং মানুষ আসলে সেই লোগোটা দেখে বিশ্বাস করা শুরু করছে এবং ফ্যাক্ট চেক করে জানা যাচ্ছে তথ্যটি মিথ্যা। এবং আমাদেরকেও বলতে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করে যে এই তথ্যটা কেউ বিভ্রান্ত হবে না, এটা আমরা দেইনি। এর সমাধানটা আসলে কি হতে পারে? একটা বিষয় আপনাকে বলি যে এখন তো এআই যুগ, আপনি জানেন কিনা জানি না, এআইতে যদি আপনি কিছু টুলস ইউজ করেন তাহলে আপনার লোগো বা আপনার একটা ফটো কার্ড দিয়ে 8টা ডিজাইন সে করে দেয়, এর মধ্য থেকে আপনি যে কোনো একটা ডিজাইন আপলোড করতে পারেন। সুতরাং এরকম মানে গ্রাফিক্স বা কার্ডের এত অ্যাভেলেবিলিটি হয়ে গেছে আপনি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যেটা ভেরিফাইড পেজে আছে, যেমন ইন্ডিপেন্ডেন্টের আছে, একাত্তরের আছে, সব মিডিয়া হাউসের ভেরিফাইড পেজ আছে, আপনি সেই ভেরিফাইড পেজটাই আপনি নির্ভর করেন, অন্য কোনো কিছু আপনি করেন না। আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ইনফরমেশনের ব্যাপারে আগ্রহ থাকতেই পারে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে, আপনি কিছু টুলস আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন ইন্টারন্যাশনালি যদি করেন, যে স্নোপস আছে, পলিটিফ্যাক্ট আছে, হ্যাপি ফ্যাক্ট চেকার আছে, টিন আই আছে, ইয়াংডেক্স আছে, গুগল লেন্স আছে, তারপরে স্যাটেলাইট ইমেজেসি আছে, হিউমার স্ক্যানার আছে, বিডি ফ্যাক্ট চেকার আছে, অনেক কিছু আছে, আপনি এগুলিতে ফ্যাক্ট চেক করতে পারেন। আরেকটা বিষয় আমি বলবো যে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির ভূমিকা প্রচুর। মিডিয়া হাউসগুলি বারবার যখন তাদের লোগো ইউজ করে বিভিন্ন ভুয়া তথ্য বা মিস ইনফরমেশন বা মানে উদ্দেশ্যমূলকভাবে কোনো ইনফরমেশন দিচ্ছে, সেটা সে ফেসবুকে জানিয়ে দিচ্ছে যে এটা আমার না। কিন্তু এই ক্ষেত্রে বিটিআরসি সবচেয়ে বেশি বড় ভূমিকা হচ্ছে যে ফেসবুক বা টুইটার বা অন্য যে ফেক অ্যাকাউন্ট করে এইসব করছে তাদেরকে ব্লক করে দেওয়া, তাদেরকে শাস্তির আওতায় আনা, যেটা আমাদের করা দরকার, যেটা অনেক বছর ধরে। একদম আমরা নিশ্চয়ই কোনো একটা আয়োজনে এই বিষয়টা আমরা তো বিটিআরসি কোনো কর্তৃপক্ষকে পাবো এবং তখন জানার চেষ্টা করব। সবশেষ জনাব বাবর হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো আসলে বরাবরই অভিযোগ করি যে আমাদের তথ্য নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই তথ্যটা নিজেরাই দিয়ে দিচ্ছি কিনা, মানে এই জায়গাটাতে আমাদের দুর্বলতাটা কি দেখেন, সমাধানটাই বা কি হওয়া উচিত? জি আচ্ছা, এখানে যে সমাধানের কথা যদি বলি, যেমন আপনার হাতের যে স্মার্টফোনটা আছে, জি, এটার অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমটা আছে এটা কিন্তু ফ্রি অফ কস্ট আপনি পাচ্ছেন। তো একটা কোম্পানি এত টাকা খরচ করে একটা অপারেটিং সিস্টেম বানালো এবং আপনাকে ফ্রি দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা ফ্রি পাওয়ার সাথে সাথে আমরা নিচ্ছি। কারণ বড় প্রযুক্তি কোম্পানিগুলি প্রথমে আপনাকে ওই জিনিসটার কি লাভ হবে আপনার, প্রথমে আপনাকে এগুলো দেখাচ্ছে, এবং আমরা ওই আমার লাভের জন্য আমি ওই প্রযুক্তিগুলো ফ্রি অফ কস্ট ব্যবহার করছি। তারপর তারা আমাদেরকে লোভ দেখাবে এবং তারপর আমাদেরকে এমন একটা জালের মধ্যে আটকে ফেলবে যে আমরা এখান থেকে বের হতে পারবো না। যেমন আমি বলি যে ধরেন এই যে অ্যান্ড্রয়েড ফোনটা আপনাকে যখন ফ্রি দেওয়া হলো, আপনারা এটা ব্যবহার করছি, খুব চমৎকার অনেক ফিচার, আমরা কিন্তু গত 8 থেকে 10 বছরের মধ্যে অভ্যস্ত হয়ে গেলাম এবং এটা আমাদের জীবন সঙ্গী হয়ে গেল, এটা আমরা সব জায়গায় ব্যবহার করছি। এখন খেয়াল করবেন এই যে স্মার্ট যে ফোনগুলি আছে এগুলোর মধ্যে কিন্তু এখন এক্সটার্নাল মানে স্টোরেজ সিস্টেম নাই, বিল্ট ইন স্টোরেজ সিস্টেম আছে। এবং গুগল যেটা করছে সেটা হচ্ছে যে আপনাকে 15 জিবি ফ্রি অফ কস্ট দিয়েছিল,
এবং এখন কিন্তু আপনার যেই এইচডি ফোন অথবা এইচডি ভিডিও আপনারা করছেন এগুলো কিন্তু আপনার স্টোর আর মোবাইলে রাখতে পারছেন না, বাধ্য হয়ে আপনাকে এই অ্যান্ড্রয়েডেরই যে বাধ্যতামূলক যে ইমেল আইডিটা আছে ওইখানে রাখতে আপনাকে বাধ্য করছে। আপনি যদি ব্যক্তিগতভাবে তথ্য রাখেন তাহলে 150 টাকা দিয়ে আপনি 100 জিবি স্টোরেজ পাবেন। বাংলাদেশে প্রায় 5 কোটির মতো স্মার্টফোন রয়েছে। তাহলে এই যে মানুষের যে তথ্যগুলো আপনি ফ্রি অফ কস্ট নিলেন, এবং ও অ্যান্ড্রয়েড আমাদের কাছ থেকে এতদিন কি নিয়েছে, আপনি কি করেছেন, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু নিয়েছে, কোন বাটন দিচ্ছেন, কি করছেন, ইভেন যে আপনি ক্যামেরাটা ব্যবহার করেন, আপনার আইবলটা কোথায় থাকে এইটা পর্যন্ত তারা ডিটেক্ট করে। তো এবং সমস্ত তথ্য নিয়ে যাওয়ার পরে ফ্রি অফ কস্ট, এগুলো যদি আপনাকে এন্ট্রি করতে হতো তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ কস্ট দিতে হতো। এর জন্য কিন্তু সে আপনাকে লোভ দেখাচ্ছে যে আপনি এইটা দেন, ইউটিউবে টাকা পাবেন। করতে করতে আমাদের সমস্ত ইনফরমেশন যখন নেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু সে এই প্রোডাক্টগুলি কোম্পানির কাছে বিক্রি করছে। এবং কমার্শিয়ালি যদি আপনি একটা ইমেল আইডি ব্যবহার করেন, একটা ইমেল আইডির দাম পড়তেছে প্রায় 750 টাকা। তাহলে বাংলাদেশের যে কর্পোরেট হাউসগুলি আছে, ইয়াগুলি আছে, এরা কিন্তু এখান থেকে বের হতে পারছে না, এবং আপনাদের সমস্ত তথ্য এবং তার কাছে রয়েছে, এবং এইখান থেকে যে আপনি বের হয়ে আসবেন এরও কিন্তু কোনো সুযোগ আমাদের নাই। এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, যেমন আমরা জানি ব্রিটিশরা একসময় আমাদের চা খাইয়ে খাইয়ে এখন 200-250 বছর পরও চায়ের অবস্থা থেকে আমরা বের হতে পারছি না। তো একই রকম ভাবে এই যে প্রযুক্তি, এই যে তথ্য আমরা যে ওদের হাতে তুলে দিলাম, আমাদের কি কোনো কিছুই করণীয় নাই? অবশ্যই আমি মনে করি করণীয় আছে। উন্নত বিশ্ব তারা কিন্তু এই জিনিসগুলা ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে এই কারণে কিন্তু এই ধরনের কোম্পানি অথবা যতই আপনি ফ্রি দেন না কেন এই প্রোডাক্টগুলো কিন্তু তারা নিচ্ছে না। এবং কোম্পানির যে পলিসিগুলি থাকে, যখন আপনি একটা পণ্য ফ্রি অফ কস্ট দিবেন, এই ইন্ডাস্ট্রিটা তো কখনোই গ্রো করবে না। এবং যখন এটা গ্রো করবে না, মানে এত চমৎকার করে এই বিষয়গুলো বলছিলেন, সত্যি আপনাকে থামাতে খারাপ লাগছে, কিন্তু তারপর আমরা আসলে সংকটটা বোঝার চেষ্টা করলাম, কিছুটা সমাধানের ধারের কাছেও আমরা গেলাম, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদের পাবো এবং আরও কথা হবে তখন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষক জনাব মোবারক হোসেন, এবং ছিলেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের সাবেক সভাপতি শাহেদ সিদ্দিকী, এবং যে রিউমারগুলো ছড়াচ্ছে সেগুলো বন্ধের পথগুলো আসলে আমরা খোঁজার চেষ্টা করছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একইভাবে একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন 71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।